আমরা কলিগেটিভ ধর্মের অন্তর্গত আমরা একটা পড়েছি সেটা হলো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এখন এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আমরা দেখেছি এটা কি P01 মাইনাস P1 ডিভাইডেড বাই P01 ইকুয়াল টু x2। x2 মানে কি না, যে দ্রাবটা দ্রবীভূত আছে দ্রবণে তার মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এখন মোল ভগ্নাংশ বলতে কি বোঝায় না, মোল ভগ্নাংশটা হচ্ছে তার মানে এটা হচ্ছে যে দ্রাবের কত মোল দ্রবীভূত আছে সেটার সঙ্গে সম্পর্কিত। তার মানে এইখানে যদি তোমার কোনো এরকম কোনো পদার্থ আছে যেটা কিনা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সাপোজ আমি ধরলাম NaCl। আচ্ছা এটা লিখছে না, সাপোজ আমি ধরলাম NaCl। NaCl আমরা জানি এর মোলার ভর হলো 23 আর 35.8 অর্থাৎ 58.5 হচ্ছে গ্রাম পার মোল এর মোলার ভর। এখন এই মোলার ভরটা এখানে আমি যদি এই যে 58.5 গ্রাম আমি যদি নিই তাহলে আমরা ভাববো যে ওখানে 1 মোল দ্রবীভূত আছে, বা ওর ফ্র্যাকশানে যদি আমরা নিই তাহলে বুঝবো যে তত মোল দ্রবীভূত আছে। কিন্তু সমস্যা হলো এই NaClটা এখানে বিয়োজিত হয়ে অর্থাৎ আয়নিত হয়ে Na প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করবে। তাহলে এখন এখানে দেখো দুটো আয়ন তৈরি হয়ে গেল। প্রত্যেকে এইখানে যদি এত গ্রাম আমরা নিই তাহলে এখানে 23 গ্রাম তৈরি হবে, আর এখানে 35.5 গ্রাম Cl তৈরি হবে। তার মানে এইটা হয়ে যাচ্ছে যদি কমপ্লিটলি পুরোপুরি যদি আয়নিত থাকে তাহলে এটা ঘটবে। তাহলে এখানে কিন্তু এইটা মানে হচ্ছে 1 মোল, এখানেও হয়ে গেল 1 মোল। প্র্যাকটিক্যালি আমি দেখলাম যে এইটা নিয়েছি মানে আমার 1 মোল ওখানে দ্রাব দ্রবীভূত আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ওখানে হয়ে গেল 2 মোল দ্রাব দ্রবীভূত হয়ে গেল। কারণ ওখানে তো কি নেচারটা অর্থাৎ কে দ্রবীভূত আছে তার উপর তো ডিপেন্ড করে না, ওখানে ডিপেন্ড করে যে দ্রাব কত মোল আছে। তাহলে এখানে যেহেতু এটা স্বতন্ত্রভাবে থাকবে, Na প্লাস আর Cl মাইনাস আলাদা আলাদা থাকবে, তারা এক জায়গায় থাকছে না, তাই ওদের আলাদা আলাদা সত্তা তৈরি হলো। সেই সত্তার কারণে প্রত্যেকের এখানে 1 মোল করে তৈরি হচ্ছে। তারপরে প্র্যাকটিক্যালি এখানে যে এই ঘটনাটা x2 যে আমরা নির্ণয় করব সেখানে N2 অর্থাৎ দ্রাবের মোল সংখ্যা তখন 2 মোল আকারে কিন্তু এর রেজাল্টটা দেবে, কিন্তু আমরা ক্যালকুলেট করব কি 1 মোল আকারে। তার মানে এখানে আমি বলতে পারছি তাত্ত্বিকভাবে অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা পাবো এখানে 1 মোল ধরবো আর কি N2টা, কিন্তু ওটা প্র্যাকটিক্যালি পরীক্ষামূলকভাবে পরীক্ষা করলে দেখা যাবে ওটা প্রায় 2 মোলের মতন দ্রাব দ্রবীভূত থাকলে স্ফুটনাঙ্কের যে অবনমন হয় বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন হয় সেইটা শো করাবে। তাই আমরা এইখানে যে মানে এই কলিগেটিভ ধর্ম দেখানোর জন্য আমাদের কতগুলো শর্ত আছে। সেখানে দ্রবণটা কেমন হতে হবে, দ্রবণটা হবে যেটা দ্রাব তার কিছু বিশেষণ আছে। সেই দ্রাবের বিশেষণটা কি না, কঠিন হবে, অনুদ্বায়ী হবে, এটা বইয়েও লেখা হয়, অনুদ্বায়ী হবে। আর আরেকটা হচ্ছে 3 নম্বর যেটা হবে, এটা 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এইটা হতে হবে। আর দ্রবণটার কি শর্ত, এটা হচ্ছে দ্রাবের শর্ত, এটা দ্রাবের শর্ত। আর দ্রবণের শর্ত কি হবে না, সেটা হচ্ছে লঘু দ্রবণ হবে।
অর্থাৎ তার মানে এখানে N2টার পরিমাণটা কম হবে N1-এর তুলনায়, অনেকটাই কম হবে, তবে সেটা লঘু দ্রবণ। এই শর্তগুলো মানলে তবে কিন্তু কলিগেটিভ ধর্মগুলো, যে তার কণার শুধুমাত্র মূল সংখ্যার ওপর নির্ভর করে, দ্রাবের যে মূল সংখ্যার ওপর নির্ভর করে, সেইটা আমরা যেমন পরীক্ষামূলকভাবেও পাবো এবং তাত্ত্বিকভাবেও পাবো, সেটা প্রায় একই রেজাল্ট দেবে। তাত্ত্বিক ফল এবং পরীক্ষালব্ধ ফল প্রায় একই রেজাল্ট দেবে। আর না হলে যদি এই শর্ত না মানে, বিশেষত তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এইটা না মানে, অনুদ্বায়িত হতেই হবে, নাহলে সেটা সেই যে সলিউশনের যে আমরা বাষ্পচাপ, সেটা তো আমাদের ক্যালকুলেশনে আসবে না। অর্থাৎ আমাদের যেটা আমরা ধরেছিলাম যে দ্রাবটা অনুদ্বায়ী হলে তাহলে তার বাষ্পচাপটা তোমার পিওর যে দ্রাবক তার থেকে অনেকটা কম হবে। অনেকটা কম হবে মানে খানিকটা কম হবে, যতটুকু দ্রাব দ্রবীভূত আছে সেই পরিমাণ, সেই অনুপাতে কম হবে। তাহলে অনুদ্বায়িত হতেই হবে। এইটা কঠিন থাকলে, আর তরল যদি হয়, পার্টিকুলারলি কঠিনগুলি মোটামুটি অনুদ্বায়ী, তাই অনুদ্বায়ী বলাটা কঠিন বললেই অনুদ্বায়ী বুঝিয়ে যায়, তবুও বলা যায় না সেই না অনুদ্বায়ী কথাটা উল্লেখ করতে হবে। কিন্তু তরল পদার্থের দ্রবণ কখনোই হবে না। দুটো তরলের দ্রবণের ক্ষেত্রে আমরা এই কলিগেটিভ প্রপার্টিটা দেখাতে পারবো না। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা পরবর্তীকালে আমরা যেগুলো পড়ব কলিগেটিভ ধর্মের আন্ডারে, যে ধর্মগুলো পড়ব, যেমন স্ফুটনাঙ্কের উন্নয়ন, দ্রবণের স্ফুটনাঙ্ক দেখা যাবে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় স্ফুটনাঙ্কটা বেশি হচ্ছে। তারপরে তোমার হিমাঙ্কের অবনমন, হিমাঙ্ক দেখা যাবে কমে যাচ্ছে ইত্যাদি, বা অসমোটিক চাপ মানে হচ্ছে তোমার অভিশ্রবণ চাপ, এই সব বিষয়গুলো সবই কলিগেটিভ ধর্মের মধ্যে পড়বে। সেগুলো আমরা ক্রমশ আলোচনা করব। আজকে আমার পরবর্তী বিষয় সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্ক সম্বন্ধে আমরা কি জানি, যে একটা তরল কখন ফুটতে শুরু করবে। একটা তরল কখন ফুটতে শুরু করলে এটা যে স্ফুটনাঙ্কের উন্নয়ন। একটা তরল কখন ফুটতে শুরু করবে, এই যে তার পাত্রের মধ্যে তরল একটা, তাই এখানে আমি ধরলাম জলই নিচ্ছি। এখন আমি প্রশ্ন, কেন পাহাড়ের মাথায় কম উষ্ণতায় ফোটে জল, একই জল, একই নেওয়া হয় যে বিশুদ্ধ জল, সেটা দেখা গেল পাহাড়ের মাথায়, এভারেস্টের মাথায় যদি কেউ জলকে ফোটাতে চায়, তখন দেখা যাবে যে এভারেস্টের মাথায় জল অনেক কম তাপমাত্রায় ফুটছে, কিন্তু তোমার জলের স্বাভাবিক যে স্ফুটনাঙ্ক সেটা আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস, সঠিকভাবে বলতে গেলে কেলভিন স্কেলে 373.15 কেলভিন। তো সেটা কিসে, কোথায়, সেটা হচ্ছে ভূপৃষ্ঠে বলবো কি না, ভূপৃষ্ঠে ওইভাবে বলা যাবে না। এই যে স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে যেখানে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ 1.013 × 10⁵ পাস্কাল, যেখানে বাতাসের চাপ, এই দুটো সেম ভ্যালুয়েশন মানে ম্যাগনিটিউডে। তো এইরকম যে যখন কন্ডিশন থাকে, তখন এই বিশুদ্ধ কোনো জল, বিশুদ্ধ জল মানে তার মধ্যে কোনো লবণ দ্রবীভূত নেই, একদম পুরোপুরি বিশুদ্ধ ডিস্টিল ওয়াটার, যেটা সেটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করবে, বা 373.15 কেলভিনে ফুটতে শুরু করবে। কিন্তু যদি প্রেশার দেখা যায়, এই যে পাহাড়ের মাথায়, বিশেষত আমি যদি এভারেস্টে বলছি, সেখানে দেখা যাবে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটছে। কেন না, ওখানকার যে বায়ুমণ্ডলের চাপ সেটা অনেকটা কম থাকে, সেই কারণে ওখানে কম উষ্ণতায় ফোটে। তাহলে এখন বায়ুমণ্ডলের চাপের সঙ্গে এই জলের স্ফুটনাঙ্ক বা জল কেন, যে কোনো তরলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, সেটা স্ফুটনাঙ্কের সঙ্গে সম্পর্ক। কোনো বিশুদ্ধ তরলের কথা প্রথমে বলি। সম্পর্কটা হচ্ছে তাই, এই যে সবসময় এখানে উপরিতল থেকে যে বাষ্প যে হয়, যে কোনো তাপমাত্রায় যদি বাষ্প হবে। এখন আমরা জানি যদি উষ্ণতা বাড়াই তাহলে বাষ্পায়নের হার, অর্থাৎ বাষ্প তৈরি হওয়ার ঘটনাটা বাড়বে।
তো বাড়ছে মানে ওপরে তাহলে বাষ্পের চাপ তৈরি হচ্ছে, যত বাষ্প তৈরি হবে বেশি করে, তার মানে যত উষ্ণতা বাড়াবো তত বেশি করে বাষ্প তৈরি হবে, আর যত বেশি করে বাষ্প তৈরি হবে বাষ্পচাপ বাড়বে। এরম করে বাষ্পচাপ বাড়তে 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 যদি একটা সময় আসে যে বাষ্পচাপটা সেখানকার বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়, তবে সেটা ফুটতে শুরু করবে। কি বললাম? বাষ্পচাপটা যদি বায়ুমণ্ডলীয় চাপের, যে জায়গায় আমরা পরীক্ষাটা করছি সেই জায়গার বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়, তাহলে সেটা ফুটতে শুরু করবে। তো এখন এখানে এই যে ধরো এটা ভূপৃষ্ঠ, মানে যেখানে 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, 1 atm চাপ আছে, সেই জায়গায় যদি পরীক্ষাটা করি তাহলে বাষ্প উঠছে। বাষ্প ওঠার হারটা সব জায়গাতেই তাপমাত্রার পরিপ্রেক্ষিতে প্রায় একই, কিন্তু এখানে ফুটতে গেলে এই বাষ্পের যে চাপ সেটা 1 অ্যাটমসফিয়ার হতে হবে। এখানে যে বাষ্প চাপ তৈরি হবে সেটা যেন 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান হতে হবে। তাই 100 ডিগ্রি, অর্থাৎ সেইটা পৌঁছতে 100 ডিগ্রি সেলসিয়াস লাগে। কিন্তু পাহাড়ের মাথায় যেখানে বলছি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলটা ফুটবে, সেখানে তো বাতাসের চাপ অনেক কম। সেটা দেখা যাবে যে ওই 50 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পের যা চাপ সেটাই সাফিসিয়েন্ট হচ্ছে যাতে বাতাসের চাপের সঙ্গে সেটা সমান হয়ে যাচ্ছে। সেই সেই মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই সাফিসিয়েন্ট টু প্রডিউস ভেপার, সো ইট হ্যাভ দ্য সেম প্রেশার অ্যাজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। যেমন অ্যাটমসফিয়ারিক প্রেশার রয়েছে তার যা চাপ সেইটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে বাষ্পচাপ, তখন সেটা করতে শুরু করছে। তোমরা জানো প্রেশার কুকারের মধ্যে জলকে বেশি প্রেশার কুকারে প্রথম কথা হচ্ছে যে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়। কেন খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়? এখানে তোমরা জানো জলটা যখন ফুটতে শুরু করছে তার টেম্পারেচার আর বাড়ে না, টেম্পারেচার 100 ডিগ্রি থাকে। তাই এইটার মধ্যে যে কোনো খাদ্যবস্তু, সবজি টবজি দিয়ে যখন তাকে ফোটানো হচ্ছে, সেই সবজিটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার পাচ্ছে না, কারণ জল তো 100 ডিগ্রি দিয়ে ফুটছে, তার তো টেম্পারেচার বাড়ছে না, আমি যতই এখানে তাপ দিই বাড়বে না। কিন্তু প্রেশার কুকারের মধ্যে ওখানে আর্টিফিশিয়ালি ভেপারটাকে আটকে রাখা হয়, আটকে রেখে তাহলে চাপ বাড়ছে, তাহলে চাপ বাড়ছে মানে ওখানকার, তার মানে ওইখানের যে ওর যে চাপ সেইটাকে কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে সেই জন্য ওখানে জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে। কারণ ওখানে প্র্যাকটিক্যালি দেখা যায় প্রায় 2 অ্যাটমসফিয়ার মতন প্রেশার তৈরি করা হয়, এবং সেখানে জলটা প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে প্রেশার কুকারের মধ্যে। 120 ডিগ্রি তাপমাত্রায় যে জলীয় বাষ্পটা তৈরি করছে তার চাপটা 2 অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে সমান হয়, তাই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে। এইটা গেল স্ফুটনাঙ্কের বিষয়, এটা যে কোনো তরলের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন যদি আমি এটা ধরো বিশুদ্ধ একটা দ্রাবক নিলাম, বিশুদ্ধ দ্রাবক, যেমন জল, বিশুদ্ধ জল, এবং আর একটা নিলাম কি দ্রবণ নিলাম, সে লঘু দ্রবণই নিলাম। কিন্তু আমরা তো এটা জেনেছি দ্রবণের বাষ্পচাপ যে কোনো উষ্ণতায় তার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয়, যে কোনো উষ্ণতাতে। তাই জল যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তার বাষ্পচাপ 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে ওই দ্রবণের বাষ্পচাপ কিন্তু 1 অ্যাটমসফিয়ার যেতে 100, অর্থাৎ 100 ডিগ্রি তাপমাত্রায় যখন সে থাকবে তার বাষ্পচাপ কিন্তু 1 অ্যাটমসফিয়ার হবে না, কারণ সে তো কম বাষ্প তৈরি করছে। কম বাষ্প তৈরি করছে মানে কম বাষ্পচাপ হবে, মানে বিশুদ্ধ দ্রাবকের থেকে কম বাষ্প তৈরি করছে, তাই বিশুদ্ধ দ্রাবকের থেকে কম বাষ্পচাপ হবে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ দ্রাবক যতটা বাষ্প তৈরি করে বাষ্পচাপ দিচ্ছে আর কি, কিন্তু সেই তাপমাত্রায় দ্রবণ অতটা বাষ্প তৈরি করতে পারছে না, ফলে সেই চাপটা দিতে পারছে না। ফলে ওকে 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ দ্রবণের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার তুলতে গেলে বাষ্পচাপটাকে, তাকে স্ফুটনাঙ্কটাকে, মানে অর্থাৎ তার এই উষ্ণতাটাকে আরেকটু বাড়াতে হবে। দেখা গেল আর হয়তো 1 ডিগ্রি বাড়লে তার ক্ষেত্রে যে বাষ্পটা তৈরি হচ্ছে, যতটা বাষ্প তৈরি হচ্ছে সেটা সাফিসিয়েন্ট টু ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তখন সেই সলিউশনটা ফুটতে শুরু করবে। ঠিক এই কারণেই কোনো দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হয়। সেইটা আমি এবার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সাপোজ কোনটাই আসতেই না,
সাপোজ এর একটু সমস্যা যে এখানে ধর আমি একটা গ্রাফ করলাম, একটু আলাদা লেখচিত্র আঁকছি। এই দিকটা হচ্ছে চাপ, বাষ্প চাপ। এইখানে বাষ্পচাপটা ধরি 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান, এইখানে বাষ্পচাপটা সমান এটি। এটা আমরা সমুদ্র পৃষ্ঠে করছি আর কি, যেখানে তাপমাত্রাটা এটা। তো এখন এর ক্ষেত্রে ধরো একটা আমি যদি গ্রাফ আঁকি, মোটামুটি দেখা যায় যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি এইভাবে রিপ্রেজেন্ট করে, বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ কিন্তু তার ঠিক নিচে দিয়েই চলে, কম হবে সবসময় যে কোনো উষ্ণতায়। ধরো এই দিকটা উষ্ণতা কমে যাচ্ছে, যে কোনো উষ্ণতা, এই উষ্ণতায় ধরো এইখানে যে উষ্ণতাটাকে দেখাচ্ছে সেই উষ্ণতায় বাষ্পচাপ কত, এই বাষ্পচাপ এইটা। কিন্তু এই আচ্ছা আর একটু পরে নি, ধরো এইখানে একটা উষ্ণতা আছে, এটা থেকে টাচ করে এই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে এইটা দেখাচ্ছে, এইটা। কিন্তু দ্রবণের বাষ্পচাপ দেখাচ্ছে এইটা। তাহলে যে কোনো উষ্ণতায় আমরা পরিমাপ করি না কেন, এটা দ্রাবক, এইটা লিখে দিই, এটা দ্রাবক, এটা দ্রবণ। যে কোনো উষ্ণতায় দ্রাবকের বাষ্পচাপের থেকে দ্রবণের বাষ্পচাপ সবসময় কম থাকে, সেটা আমরা দেখেছি রাউলসের সূত্র থেকে। এখন ধরো এইটাকে আমরা এরকম করে এইটা থেকে আমরা দেখি 1 অ্যাটমসফিয়ার, এই জায়গায় এসে যে বাষ্পচাপটা হচ্ছে, বাষ্পটা পাওয়া যাচ্ছে, সেটা 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান। তা এইখানে যে টেম্পারেচারটা রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে স্বাভাবিক স্ফুটনাঙ্ক টিবি বলছি টেম্পারেচারটা। ক্যাপিটাল টি, এটা মনে রাখতে হবে, আমরা জানি ক্যাপিটাল টি মানে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রাকে ক্যাপিটাল টি দিয়ে বোঝানো হচ্ছে। এরপর তাহলে এই অ্যাটমসফিয়ারে যেতে, এই অ্যাটমসফিয়ার প্রেসারে যেতে এইখানে দ্রবণের ক্ষেত্রে আরেকটু এগোতে হচ্ছে, তাহলে এইখানে তখন পাচ্ছি, তাহলে তখন এইখানে হচ্ছে টিবি ড্যাশ। তাহলে এই টিবিতে, এই টিবি টেম্পারেচারে এখানে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, আর এইটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক। এইটা তাহলে দেখো দ্রবণের স্ফুটনাঙ্কটা বেড়েছে খানিকটা। তাহলে এইখানে যদি টিবি হয়, টিবি ড্যাশটা একটু বেশি, তাহলে এইটা যে বাড়লো, তাহলে টিবি ড্যাশ মাইনাস টিবি, সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। টিবি ড্যাশ টিবি এইটাকে বলছে, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কত, স্ফুটনাঙ্কের উন্নয়ন এটা সমান হচ্ছে টিবি ড্যাশ মাইনাস টিবি, এইটাকে বলা হচ্ছে ডেল্টা টিবি। এর ইউনিট কি, এর ইউনিট কেলভিন। এই যে ক্যাপিটাল লিখতে বলে কেলভিন, এর ইউনিট। এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এখন রাউলসের সূত্র বলছে, রাউলসের সূত্র এই ধারাটা বলছে যে এখানেও রাউলসের সূত্র কিছুটা প্রযোজ্য আছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউলসের সূত্র। তো সেখানে বলছে কি, এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলালিটির সমানুপাতিক হয় নির্দিষ্ট উষ্ণতায়। শর্তটা কি, শর্তটা হচ্ছে যে যদি সেটা একটা কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য লঘু দ্রবণ হয়। কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের
লঘু দ্রবণ হয়। সেই শর্ত মানলে এখানটায় হচ্ছে ডেল্টা টিভি স্ফুটনাঙ্কের উন্নয়ন সমানুপাতিক মোলালিটি এম, মোলালিটি। এখন এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, তাহলে ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি এম, ছোট হাতের কে। কেবিটাকে কেবিটাকে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত ধ্রুবক বলে। স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত ধ্রুবক বলে। এই স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত ধ্রুবক কেবি, এটা কিন্তু কার উপর নির্ভর করছে? এটা প্রত্যেকটা বিশুদ্ধ দ্রাবকের জন্য নির্দিষ্ট। প্রত্যেকটা বিশুদ্ধ দ্রাবকের জন্য একটা নির্দিষ্ট উষ্ণতায় এর মানটা নির্দিষ্ট। তো আমরা এখান থেকে একটা জিনিস বের করার চেষ্টা করি। আচ্ছা, কেবি ইকুয়ালস টু কি হবে? ডেল্টা টিভি বাই এম। তাহলে এম ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কেবি ইকুয়াল টু ডেল্টা টিভি। অর্থাৎ কোনো দ্রবণের মোলালিটি যদি 1 হয় তাহলে তার যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত ধ্রুবক। এর মান এর সঙ্গে সমান হবে। এখন কেবি এর মান কত হবে? সেই নিয়ে এটাকে কেবি অনেক সময় মানে মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকও বলে। আর ইংরাজিতে একে বলা হয় ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়। এটাকে বলা হচ্ছে ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট। ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়। এর ইউনিটটা কী হবে? এর একক এবার এইখান থেকে আমরা পাই। এখন এম এর একক কী? এম এর একক হচ্ছে, আমরা জানি যে মোল পার কেজি, অর্থাৎ 1 কেজিতে কত মোল আছে, তাই তো? 1 কেজি দ্রাবকে কত মোল দ্রাব্য দ্রবীভূত আছে, তাহলে এটা মোল পার কেজি, মোল বাই কেজি। এটাকে আমরা লিখতে পারি মোল, মোল কেজি ইনভার্স। আচ্ছা, এবার দেখো কেবি এর একক কি হচ্ছে? এখানে পাচ্ছি ডেল্টা টিভি, এটা হচ্ছে কেলভিন। ডেল্টা টিভি বড় হাতে দিয়ে দিয়েছি কেলভিন। আর এবার হচ্ছে নিচে, আচ্ছা এটাকে আমি দেখি তাহলে, কেলভিন নিচেতে হচ্ছে মোল কেজি ইনভার্স ইকুয়ালস টু, তাহলে এটা কেলভিন কেজি পার মোল। এর একটা হচ্ছে কেলভিন কেজি পার মোল। এবার এর পরেতে আসি, মোলালিটিটা আমরা আর একবার দেখে নিই। মোলালিটি বিষয়টা কি? মোলালিটিটা আমরা একবার দেখে নিই। এইটাকে, এই দিকটাকে মুছে দিলাম। মোলালিটি আমরা জেনেছি যে দ্রাবের 1 কেজি দ্রাবকে দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে। ধরো W2 গ্রাম দ্রাবক, W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে। এখন W2 গ্রাম মানে এর যদি মলিকুলার ওয়েট M2 হয় তাহলে এর মোল কত, মোল সংখ্যা কত? W2 বাই M2 এটা। আচ্ছা, এইটা দ্রাবক, এত গ্রাম দ্রাবক, এইটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে।
তাহলে সেটা হচ্ছে W1 গ্রাম ইকুয়াল টু W1/1000, এত কেজি হলো। তাহলে আমরা এটাকে কী করবো, তাহলে মোল সংখ্যা ডিভাইড বাই কেজি। তাহলে অতএব মোলারিটি ইকুয়াল টু W2/M2 W1/1000। তাহলে এটা হচ্ছে W2 1000টা উপরে চলে যাবে ডিভাইডেড বাই M2 ইন্টু W1। ঠিক আছে, এটা হচ্ছে এম এর মান। আমরা সেই এইখানে এম এর মানটা এখানে বসাবো। এই পর্যন্ত মুছে দিলাম। দিয়ে এখান থেকে কী পাচ্ছি, দেওয়ার পর ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। তাহলে এইখান থেকে এইটা আমরা সম্পর্কটা পাচ্ছি। এই সম্পর্ক থেকে সহজেই আমরা কিন্তু M2টা বের করতে পারবো। তাহলে M2 ইকুয়াল টু কী হবে, কেবি ইন্টু W2 ইন্টু 1000, এটাও ইন্টু কেবি ডিভাইডেড বাই ডেল্টা টিভি ইন্টু W1। এখান থেকে সাধারণত এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে সাধারণত দু ধরনের অঙ্ক আসে। একটা হচ্ছে দ্রাবের মলিকুলার ওয়েট বের করতে বলে, আণবিক ভর, আর অথবা দ্রাবের মলিকুলার ভর দিয়ে দিল বা নোন দ্রাব দিয়ে দিল, যেটা আমরা সংকেত থেকে তার আণবিক ভরটা বের করতে পারবো, সেরকম দিল। তাহলে ডেল্টা টিভি তখন বের করতে দেবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক কতটা উন্নয়ন হবে। এই সংক্রান্ত আমরা অঙ্ক দেখবে। এবার এর ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখার আগে আর একটা কথা বলে নিই। দেখো এখানে M2, এখানে M2 মানে হচ্ছে তার মোল সংখ্যা, আচ্ছা M2 বলবো না, এই যে M, এইটা কথা দেখো, এইটা ডিপেন্ড করছে কার ওপর না, এইটার ওপর, অর্থাৎ কত মোল দ্রাব দ্রবীভূত আছে। তার মানে এখানে কি প্রকৃতির দ্রাব দ্রবীভূত আছে সেটা এখানে বিবেচ্য না, সেটা গ্লুকোজ না ইউরিয়া না চিনি নাকি অন্য কিছু পদার্থ, সেটা বিবেচ্য না। কত মোল দ্রাব দ্রবীভূত আছে সেটাই বিবেচ্য। সুতরাং এখানেও দেখো যে দ্রাবের প্রকৃতির ওপর এই যে ধর্মটা স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটা কিন্তু দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছে না, নির্ভর করছে কার উপর না, দ্রাবের মোল সংখ্যার উপর, অর্থাৎ কত মোল দ্রাব দ্রবীভূত আছে। সুতরাং এটাও একটা কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ কলিগেটিভ ধর্ম। এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা কলিগেটিভ ধর্ম। তা আমি এখানে একটা অঙ্ক লিখছি। দেখো এখানে আমি একটা অঙ্ক লিখেছি যে 18 গ্রাম গ্লুকোজ 750 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, তো এতবার চাপে দ্রবণটি কত উষ্ণতায় ফুটতে শুরু করবে। প্র্যাকটিক্যালি যেটা আমাদের এখানে ধরে নিতে হবে যে 1.013 বার, একবার মানে কত, একবার মানে 10⁵ পাস্কাল, নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এত চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক সমান 373.15 বা 100 ডিগ্রি সেলসিয়াস এটা। আচ্ছা, এখন এই যে কেবি এর মান দিয়েছে 0.52, এইটা আমি একটু ব্যাখ্যা করবি, এটা তখন একবার মানে থিওরি পড়ার সময় এটা বলা হলো না। এই যে কেবি এর মান, এটা কেলভিন কেজি পার মোল, এটা যদি আছে কেবি এর মান, এটার মানে কি, মানে হচ্ছে 1 কেজি দ্রাবকে 1 কেজি দ্রাবকে যদি 1 মোল দ্রাব দ্রবীভূত করি, তাহলে
স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে এত কে, এত কেলভিন উন্নয়ন হবে স্ফুটনাঙ্কের। এইটাই কেভি এর মানে যদি সংখ্যা কিছু দেয় ব্যাখ্যা করতে বলে তো তোমাদের এইটা লিখতে হবে যে 1 কেজি দ্রাবকে বা জলে যদি জলে এটা জলের বলেছে, তাহলে 1 কেজি জলে 1 মোল দ্রবীভূত করলে তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে 0.52 কে। আচ্ছা, এবার এখানে এই যে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নের ব্যাপারটা বলছি, সেখানে যে বাষ্পচাপের কথা, সেখানে কিন্তু নির্দিষ্ট উষ্ণতার ব্যাপার নেই, কারণ উষ্ণতাটা ক্রমশ আমরা বাড়াবো, তাই এখানে নির্দিষ্ট উষ্ণতার কিছু বিষয় নেই। শুধুমাত্র দ্রাবটাকে হতে হবে কঠিন অনুদ্বায়ী আর তড়িৎ অবিশ্লেষ্য, আর দ্রবণটাকে হতে হবে লঘু দ্রবণ। এইটা হচ্ছে কন্ডিশন। এবার দেখো এখানে আমরা ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম, আচ্ছা এম কেবি ইন্টু এম এর জায়গায় আমি বসে দিলাম W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। এখন W2 মানে কত? W2 ইকুয়ালস টু 18 গ্রাম, 18 গ্রাম। M2 মানে কত? গ্লুকোজের M of C6 H12O6, এটা হচ্ছে 6 × 72, 72 × 84, 6 × 72, 72 আর 12 হচ্ছে 84, আর 6 × 16 96, 96 তাহলে 180 হচ্ছে গ্রাম পার মোল। তাহলে এখানটায় আর W1টা হচ্ছে 750 কেজি। এবার 0.52 কিন্তু এখানে ইউনিটগুলো খেয়াল করো, 0.52, আমি এখানে ইউনিটগুলো পরপর ওদিকে লিখব। তাহলে এখান থেকে লিখছি কেলভিন ইন্টু কেজি পার মোল। আচ্ছা, এখানে হচ্ছে কি ইন্টু W2 হচ্ছে 18 গ্রাম, এখান থেকে নিচে দিলাম W1টা এখানে দিচ্ছি 18 গ্রাম ইন্টু 1000 ডিভাইড বাই M2টা কত হচ্ছে 180 গ্রাম পার মোল ইন্টু W1 750 গ্রাম। অ্যাকচুয়ালি এটাকে কেজি করে দেওয়া হচ্ছে, 750 গ্রাম। এটা যখন 1000 দিয়ে ভাগ করা হচ্ছে, এই ইউনিটটা এইটা হচ্ছে কেজি ইউনিট, মানে কেজি ইনভার্স আছে, নিচে কেজি, তার মানে এইটা 750 গ্রামকে 1000 দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে কেজির ইনভার্স, মানে নিচে এটা কেজি ইনভার্স, তাহলে এইখানটা হচ্ছে কেজি, এটা কেজি হয়ে যাচ্ছে। এটা গ্রাম লিখবো না আমরা, এটাকে 1000 দিয়ে ভাগ করছি বলে সেটা কেজি হয়ে যাচ্ছে। এবার ইউনিটটা দেখো, তাহলে 0.52, ওপরে এই কেজি কেটে যাবে। ইউনিটগুলো অনেক সময় খেয়াল করে দেখতে হয় ঠিকঠাক হচ্ছে কিনা। দেখো এই কেজি কেটে গেল, এই কেজি কেটে গেল, মোল ইনভার্স কেটে গেল, গ্রাম কেটে গেল, এখানে শুধু কেলভিনটা পড়ে রইল। এবার আমরা অন্য কাটাকাটিগুলো করি। এটা দিয়ে করে দিলাম কালো দিয়ে, 18 10 10 100, এটা 10 75, এটা হচ্ছে গুণ করলে 5.2, লিখলাম 5.2 ডিভাইড বাই 75 কেলভিন। এটা ক্যালকুলেটরে করলে যেটা আসে 5.2 ডিভাইড বাই 75 ইকুয়ালস টু 0.069 আসছে, 0.069 ইকুয়াল টু 0.069, এটাকে আমরা ধরে নিলাম 0.07 কেলভিন, এত বাড়বে। এইখানটা কী করবে?
এইখানটা দেখো ডেল্টা টিভি মানে আমরা কি জানি, ডেল্টা টিভি মানে ডেল্টা টিভি মানে কত, ডেল্টা টিভি হচ্ছে টি বি ড্যাশ, টি বি ড্যাশটা কি না, যেটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস টি বি ইকুয়াল টু 0.072। এখন টিবি বা টিবিটা এটা ক্যাপিটালে আছে, অর্থাৎ হচ্ছে আমরা কেলভিন স্কেলে নেবো এটা, তাহলে টিবি ড্যাশ ইকুয়াল টু 0.07 প্লাস, এটা দিতে গেলে প্লাস হবে, এটা কত 373.15 কেলভিন। সুতরাং এটা পাচ্ছি 15 সাথে 22, তাহলে 373.22 কেলভিন। তাহলে ওই দ্রবণের স্ফুটনাঙ্ক হচ্ছে 373.22 কেলভিন। এইটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কটা হবে। এটা যদি সেলসিয়াস স্কেলে করো তখন এটাকে তুমি 100 বাদ দিয়ে এখান থেকে এটা বাদ দিলেই হবে, তাহলে 0.07 বাড়বে। সেলসিয়াস স্কেলে হলে তোমার এটা হবে, যেটা উন্নয়ন সেটার সঙ্গে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি অ্যাড করে দিলেও হয়ে যাবে, যেই ডিগ্রিতে হয়। আর নাহলে এটা থেকে কেলভিন থেকে সাবট্রাক্ট করে দেবে। তাহলে সেলসিয়াস স্কেলে হচ্ছে 373.22 মাইনাস 373.15, তাহলে 0.07। ওকে, এখানে তোমার আসছে স্ফুটনাঙ্কটা, এটা হবে 100 প্লাস 0.07, 100.07 ডিগ্রি সি। এটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক, এটা হবে দ্রবণের স্ফুটনাঙ্ক। একটা গেল অঙ্ক, আর একটা অন্য একটা ধরনের আরেকটা ধরনের অঙ্ক দেখায়, যেখানে মলিকুলার ওয়েট বের করতে দিয়েছে দ্রাবের। আর একটা অঙ্ক দেখো, একটি অনুদ্বায়ী কঠিন দ্রাবের 1.80 গ্রাম 25 গ্রাম অ্যাসিটোনে দ্রবীভূত করা হলো। 25 গ্রাম অ্যাসিটোনে দ্রবীভূত করা হলো, তাহলে দ্রাবক এখানে হচ্ছে অ্যাসিটোন, আর দ্রাব হচ্ছে তার পরিমাণ এটা। একই চাপে ওই দ্রবণ ও বিশুদ্ধ অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক যথাক্রমে 56.86 ডিগ্রি সি, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক হচ্ছে এটা, আর বিশুদ্ধ অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক 56.38 ডিগ্রি সি। দ্রাবের আণবিক ভর কত, M2 নির্ণয় করতে হবে। অ্যাসিটোনের কেবি এর মান এত দিয়ে দিচ্ছে। সলিউশন, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি ইন্টু এম, বা ডেল্টা টিভি ইকুয়ালস টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। এখন ডেল্টা টিভিটা কী করে পাবো, ডেল্টা টিভি ইকুয়ালস টু কী করে পাবো, এটা হচ্ছে টিভি ড্যাশ মাইনাস টিভি। টিভি ড্যাশটা মানে কি, দ্রবণের স্ফুটনাঙ্ক। দ্রবণের স্ফুটনাঙ্ক কত বলেছে, এইটা 56.86। এটা সেলসিয়াস স্কেলে আছে, আমরা একটা কেলভিন স্কেলে বলে 273.15 অ্যাড করলাম কেলভিন, মাইনাস এটা হচ্ছে 56.38 প্লাস 273.15 ব্র্যাকেট। 273.15 ব্র্যাকেটটা ওটা মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, মানে 56.86 মাইনাস 56.38, তো সাবট্রাক্ট করলে 8 থেকে 16, 8 থেকে 4, 4 8.8। বৃষ্টি করতে বেশিক্ষণ করা যাবে না, বা এটা M2টাকে এদিকে নিয়ে চলে আসবে। M2 ইকুয়াল টু W2 ইন্টু 1000 ইন্টু কেবি ডিভাইডেড বাই W1 ইন্টু ডেল্টা টিভি ইকুয়ালস টু W2 মানে কত গ্রাম নেওয়া হয়েছে কঠিন দ্রাবের, 1.8 গ্রাম, 1.8 1000 ইন্টু 1.72 ডিভাইডেড বাই W1 25 গ্রাম
কিন্তু ডেল্টা টিভির মানটা হচ্ছে 0.4। এটা আমি একবারে ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করে ফেলি। 1.8 into 1000 into 1.7 equals to divided by 25 equals to divided by 258 আসছে। 258 অতএব দ্রাবের আণবিক ভর 258 গ্রাম পার মোল।